ফয়সাল এবং আলমগীরের গ্রেফতার হওয়ার খবরটিকে নিছক একটি পজিটিভ নিউজ বলে উদযাপন করার কোনো সুযোগ নেই। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন কলকাতার বনগাঁও এলাকায় ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এই খবরটি শোনার পর সাধারণ মানুষের মনে প্রথম যে স্বস্তির নিঃশ্বাসটি পড়েছিল, একটু গভীরভাবে চিন্তা করলে সেই স্বস্তি কিন্তু আর থাকছে না। আপাত দৃষ্টিতে খুনি ধরা পড়ার বিষয়টি খুব ইতিবাচক মনে হলেও এই গ্রেফতারের পেছনের রাজনৈতিক সমীকরণ এবং ভারতের অতীত ইতিহাস পর্যালোচনা করলে খুব একটা খুশি হওয়ার মতো কোনো কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। একটু খেয়াল করুন, কলকাতা পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে তাদের নিজস্ব আইন অনুযায়ী, নিছক অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, কেবল অবৈধ অনুপ্রবেশের মতো একটি মামলায় আদালত তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় 14 দিনের রিমান্ডের মতো ঘটনা কিন্তু মোটেও সাধারণ কোনো বিষয় নয়। এই দীর্ঘমেয়াদী রিমান্ড স্পষ্টতই ইঙ্গিত দেয় যে ভারত এই খুনিদের দীর্ঘ সময়ের জন্য নিজেদের হেফাজতে রাখতে চায়, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম বিএনপি নেতা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে, যাকে শিলংয়ে আটকে রাখা হয়েছিল। খুনি ফয়সালকে দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়ার গোলকধাঁধায় আটকে রাখার পেছনে ভারতের নিজস্ব একটি গভীর কৌশলগত স্বার্থ রয়েছে। ভারত মূলত এই ইস্যুটিকে ব্যবহার করে বাংলাদেশের বর্তমান সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো কূটনৈতিক বা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে পরিষ্কার দেখতে পাবো, বাংলাদেশ কেন্দ্রিক যত বড় বড় অপরাধ তার সবগুলোরই অন্যতম নিরাপদ আশ্রয়স্থল এবং কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই ভারত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চত্বর থেকে 2015 সালে গুম হয়ে যান সাক্ষী সুখ রঞ্জন বালি, আর রহস্যজনকভাবে তাকে কয়েক বছর পর খুঁজে পাওয়া যায় ভারতের একটি কারাগারে। ঢাকা থেকে দিনের আলোতে গুম হওয়া সালাউদ্দিন সাহেবকে উদ্ধার করা হয় ভারতের মেঘালয়ের শিলংয়ে, যেখানে তিনি বছরের পর বছর গেস্ট হাউসে জীবন পার করেছেন। দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে পালিয়ে যাওয়া পিকে হালদারের রাজকীয় সন্ধানও মিলেছে ওই ভারতেই। শুধু তাই নয়, জুলাই আগস্টের ছাত্র জনতার উপর চালানো নির্মম গণহত্যার দায়ে অভিযুক্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকেও পরম যত্নে আশ্রয় দিয়েছে এই ভারত। যাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, সেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অধিকাংশ এখন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আর এবার শরীফ ওসমান বিন হাদিকে নির্মমভাবে খুন করে এই ফয়সাল এবং আলমগীরও পালিয়ে গেল সেই ভারতেই, এবং নাটকীয়ভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে ধরাও হলো সেখানে। এই পুরো প্যাটার্নটা খেয়াল করলে একটা বিষয় খুবই পরিষ্কার হয়ে যায়, প্রয়োজন ফুরিয়ে গেলে কিংবা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ভারত হয়তো হঠাৎ করেই আওয়ামী লীগেরও কয়েকজন শীর্ষ নেতাকে পাকড়াও করে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, আর এর বিনিময়ে আদায় করে নিতে পারে বড় কোনো স্বার্থ। বাস্তবতা হলো, ভারতের উপর কোনোভাবেই ভরসা রাখা যায় না। তারা তাদের ভূখণ্ডে কাউকে আশ্রয় দিক, কাউকে গ্রেফতার করুক, কাউকে বাংলাদেশের হাতে তুলে দিক, কিংবা বছরের পর বছর আটকে রাখুক, এর প্রতিটি পদক্ষেপের নেপথ্যে কেবল একটি জিনিসই কাজ করে, তা হলো ভারতের স্বার্থ, নিজস্ব স্বার্থ। বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের জন্য ভারত অতীতেও কোনোদিন ভাবেনি, আগামীতেও ভাবার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তাদের হিসাব নিকাশে যখন নিজেদের ফায়দার পাল্লা ভারী হবে, ঠিক তখনই তারা কোনো একটি পদক্ষেপ নেবে, নতুবা নয়। একটা প্রবাদ আছে, ভারতের মতো প্রতিবেশী থাকলে নতুন করে আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। এই কথাটি যেন পদে পদে প্রমাণিত হচ্ছে। এখন সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গাটি তৈরি হয়েছে তা হলো, ভারত এখন এই ফয়সালকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বর্তমান বিএনপি সরকারকে সরাসরি ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে। রাজনৈতিক মহলে কান পাতলে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে আদিওয়াতার নেপথ্যে যদি কোনোভাবে বিএনপির ভেতরের কোনো নেতার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকে, তবে ভারত ফয়সালকে দিয়ে সেই নাম ফাঁস করার হুমকি দেবে। আর এই হুমকির মাধ্যমেই তারা তাদের ভূরাজনৈতিক বা অর্থনৈতিক ফায়দা হাসিল করতে চাইবে। কারণ হাদির মতো একজন জনপ্রিয় ছাত্রনেতা খুনের সাথে যদি ক্ষমতাসীন বা বর্তমান প্রভাবশালী কোনো দলের কারো নাম জড়িয়ে যায়, তবে সেই সরকারের টিকে থাকাটাই বড় ধরনের সংকটের মুখে পড়বে। ভারত ঠিক এই দুর্বল জায়গাটিতেই
আঘাত করতে চাইছে। এই পুরো ঘটনা প্রবাহের মধ্যে আরও একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রহস্যময় বিষয় রয়েছে যা সচেতন মহলের চোখ এড়ায়নি। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রধান আসামিদের ভারতে গ্রেফতার হওয়া এবং তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার এই গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আসেনি। খবরটি দেশবাসীকে জানিয়েছে সামরিক বাহিনীর জনসংযোগ শাখা অর্থাৎ আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলেছে যে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ শনিবার দিবাগত রাতে বনগাঁও এলাকা থেকে তাদের আটক করেছে। এখন প্রশ্ন হলো, একটি খুনের মামলার আসামিদের গ্রেফতারের খবর স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় এড়িয়ে সরাসরি সামরিক বাহিনীর তরফ থেকে কেন এলো? এটা নিশ্চিত যে বর্তমান বিএনপি সরকারের সাথে ভারতের উচ্চ পর্যায়ে কোনো না কোনো ধরনের বোঝাপড়া হয়েছে। ভারত মোটেও শতপ্রণোদিত হয়ে হঠাৎ করে ফয়সালকে ধরে ফেলেনি। এর পেছনে ইন্টেলিজেন্স শেয়ারিং এবং ডিপ্লোম্যাটিক দর কষাকষির কাজ করেছে। কিন্তু সেই ডিল বা চুক্তিটা আসলে কি? সেটা কি বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ভালো, নাকি এর বিনিময়ে ভারতকে বড় কোনো ছাড় দেয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত ফয়সাল এবং আলমগীরের গ্রেফতার হওয়ার খবরটিকে নিছক একটি পজিটিভ নিউজ বলে উদযাপন করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে বাংলার আপামর ছাত্র জনতা এবং ইনকিলাব মঞ্চের সাথে যুক্ত প্রতিটি মানুষের তিনটি অত্যন্ত সুনির্দিষ্ট দাবি রয়েছে। প্রথমত, খুনিদের এই দীর্ঘমেয়াদী রিমান্ডের নামে ভারতের জেলে আটকে না রেখে অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, এই খুনিদের ফিরিয়ে আনার বিনিময়ে ভারতকে কোনোভাবেই দেশের স্বার্থবিরোধী কোনো সুবিধা দেয়া যাবে না বা বড় ধরনের কোনো ছাড় দেয়া চলবে না। এবং তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো এই খুনিদের যেন জীবিত এবং সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়। পথিমধ্যে কোনো রহস্যজনক অসুস্থতা বা তথাকথিত এনকাউন্টারের নাটক সাজিয়ে তাদের জন্য চিরতরে চুপ করে না দেওয়া হয়। কারণ ফয়সাল বা আলমগীরকে দেশে ফিরিয়ে আনাটাই কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় নয়। আসল লড়াইটা শুরু হবে তাদের দেশে আনার পর। এই ভাড়াটে খুনিদের রিমান্ডে নিয়ে যথাযথ জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করে আনতে হবে যে শহীদ ওসমান হাদিকে ও তার মূল মাস্টার মাইন্ডকে কার নির্দেশে, কোন গডফাদারের হুকুমে এবং কাদের টাকায় এই জঘন্য ঘটনাটি ঘটানো হয়েছে। এই পুরো রাজনৈতিক ডামাডল এবং ভারতের সন্দেহজনক পদক্ষেপের মধ্যেই দেশের ভেতরে শুরু হয়ে গেছে আর এক নোংরা রাজনৈতিক খেলা। আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দিকে তাকান তাহলে দেখবেন খুব সুপরিকল্পিতভাবে এবং জোরে সোরে একটি প্রোপাগান্ডা বা প্রচারণা চালানো হচ্ছে। একটি মহল থেকে বলা হচ্ছে এই নির্মম কাণ্ডের সাথে নাকি ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা জড়িত। এমনকি এমন গুজবও ছড়ানো হচ্ছে যে ভারতে হাদির খুনিরা ধরা পড়ার খবর শোনার পরেই তিনি নাকি ভয়ে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছেন। অথচ বাস্তবতা কতটা নির্মম দেখুন। এই জুমা ছিলেন শহীদ ওসমান হাদির রাজনীতির মাঠের সবচেয়ে কাছের একজন যোদ্ধা, যাকে হাদি নিজের বোনের মতোই দেখতেন। আজ সেই বোনের গায়েই খুনের দাগ লাগানোর চেষ্টা চলছে। এখানে কিন্তু খুব গভীর এবং সুদূর প্রসারী একটি উদ্দেশ্য কাজ করছে। যেহেতু খুনি ফয়সাল এখন ভারতের হেফাজতে, তাই তাকে ছেড়ে দেওয়া বা বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে যা ইচ্ছে তাই বলানো সম্ভব। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেশের ভেতরে শুরু হয়েছে এক ভয়াবহ রাজনৈতিক ফায়দা লোটার ষড়যন্ত্র। খুব স্বাভাবিকভাবেই আশঙ্কা করা হচ্ছে যে রিমান্ডের নামে ফয়সালের মুখ দিয়ে জোরপূর্বক ইনকিলাব মঞ্চ বা হাদির খুব কাছের কোনো সহযোদ্ধার নাম বলিয়ে নেওয়া হতে পারে। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রের জাল আরও অনেক দূর বিস্তৃত। এই খুনের দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতে ইসলামীর কোনো নেতার ঘাড়েও চাপিয়ে দেয়া হতে পারে বলে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর বিষয় নজরে রাখতে হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন, বিএনপির একটি অংশ এই ঘটনায় সাদিক কায়েমকেও জড়ানোর চেষ্টা করছেন। এর পেছনের কারণটা কিন্তু একেবারেই রাজনৈতিক, কারণ আসন্ন মেয়র ইলেকশনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম খুব জোরালোভাবে উঠে এসেছে। তার এই রাজনৈতিক উত্থানকে থামিয়ে দিতেই হয়তো আদেয়তার মতো একটি স্পর্শকাতর ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই পুরো চিত্রটি যদি আপনারা একসাথে মিলিয়ে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কেন ফয়সাল এবং আলমগীরের গ্রেফতার হওয়ার খবরটি আমাদের জন্য যতটা স্বস্তির বা সুখবর হওয়ার কথা ছিল, রাজনৈতিক কুটচালের কারণে তা ঠিক ততটাই দুঃখের এবং গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খুনি ধরা পড়েছে ঠিকই, কিন্তু সেই খুনিকে খুঁটি বানিয়ে
এখন যে প্রতিপক্ষকে ঘায়েল করার নোংরা খেলা চলছে তা শহীদ হাদির রক্তের সাথে চরম বেইমানি ছাড়া আর কিছু। ভারতে হাদির খুনিরা ধরা পড়ার খবর শোনার পরেই তিনি নাকি ভয়ে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছেন।